এই নিয়ে কয়েক রাত আমার বর ফোনে লুকিয়ে কথা বলছে। রাত যখন গভীর হয় ও ফোনটা নিয়ে পাশের ঘরে চলে যায়। আমি সব কিছু বুঝতে পারি, কিন্তু অদৃশ্য বোবা কান্না গলা চেপে ধরে। মুখ ফুটে বলতে পারি না কিছু। কাল রাতে যখন হাসির শব্দে ঘুম ভেঙে গেল, একটু অবাক হয়েছিলাম। এত রাতে হাসির শব্দ কোথা থেকে আসছে? আমার পাশে রাশেদ নেই। ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হলো না। আমি আশফি আর আমার বর রাশেদ একটা বিদেশি কোম্পানিতে জব করে। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়। বিয়ের 2 ঘন্টা আগে জানতে পেরেছিলাম আমার বিয়ে। আমার বাবা আর 10টা বাবার মতো না। মেয়ের মতামতের কোনো মূল্য বাবার কাছে নেই। আমাদের কলেজের একটা অনুষ্ঠানে রাশেদের বাবা ছিল প্রধান অতিথি। সেখানেই দেখা, তারপর বাড়িতে বিয়ের খবর পাঠানো। রাশেদের দাদার নাত বউ দেখার প্রবল ইচ্ছেটাই এখানে তাড়াতাড়ি করতে বাধ্য করলো। রাশেদ এই বিয়েতে আদৌ রাজি ছিল কি না আমার জানা নেই। হয়তো সবার চাপে পড়ে রাজি হয়েছিল। 2 ঘন্টা পর আমার জীবন বদলে গেল। সাদা মাটাভাবে বিয়েটা হওয়ার কারণে বান্ধবীদের তেমন বলা হয়নি। যাই হোক, অবশেষে রাশেদের ঘরে আমি বসে আছি। ইয়া বড় ঘোমটা টেনে। আমি ছোটবেলা থেকে ভীষণ লাজুক, কথাও কম বলি। বর কেমন হবে সেটা বসে বসে ভাবতে লাগলাম। বাসর ঘরটা কিছু কাঁচা ফুল দিয়ে সাজানো, মাথার উপরে ফ্যান চলছে। তবুও আমি ঘেমে যাচ্ছি। একটু পর ও এলো। এসে আমার দিকে এক পলক তাকালো, তারপর পকেটে হাত দিয়ে কিছু খুঁজতে লাগলো। আমি নেমে সালাম করলাম। ও মনে হলো একটু হেসে দিল। দুজনেই চুপচাপ বসে আছি। একটু পর মোবাইল বের করলো। এবার পকেটে হাত দেওয়ার আসল ঘটনা বুঝতে পারলাম। মোবাইল বের করে গেম খেলছে খুব মন দিয়ে। আমি চুপ করে বসে আছি। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম থেকে উঠে আমি লাফ দিয়ে বসলাম। আমি এখানে কেন? চিন্তা করতেই নিজেই হেসে দিলাম। কাল রাতে আমার বিয়ে হয়ে গেছে। এটা আমার শ্বশুর বাড়ি। এভাবেই কেটে গেল কয়েকদিন। খুব একটা দরকার ছাড়া কেউ কারোর সাথে কথা বলি না। রাতে যদিও টুকটাক কথা হয়, তবে সেটা একান্ত দরকারি। কিছুদিন পর রাশেদের বাসায় চলে এলাম। অবশ্য এটা এখন আমারও বাসা। রাশেদ সেই থেকে ফোনে কথা বলেই যাচ্ছে। কি এমন কথা যেটা এত রাতে একা একা বলতে হয়? আজ আমার জানতেই হবে রাশেদ রোজ কার সাথে কথা বলে। আমি আস্তে আস্তে ওই রুমের কাছে গিয়ে দাঁড়ালাম। রাশেদের কথা স্পষ্ট আমি শুনতে পারছি। ও ফোনে বলে যাচ্ছে, নীরা, আমারও তো একটা চাওয়া পাওয়া থাকতে পারে। আমি আর পারছি না এইভাবে। বাবা আমার সাথে অন্যায় করেছে। নিজের পছন্দ করা মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছে। বাবা আর দাদুর চাপে পড়ে সব হয়ে গেছে। মেয়েটা একেবারে সেকেলে। সারাদিন মাথায় ইয়া বড় ঘোমটা দিয়ে চলে। আমি কি খেতে পছন্দ করি, কি করতে ভালোবাসি কিচ্ছু বোঝে না। ঘুরতে নিতে চাইলে যেতে চায় না। আর গেলেও বোরকা পরে ভূত সেজে যেতে চায়। আমার বন্ধুদের কাছে ছোট হতে হয় আমাকে। আমি পাগল হয়ে যাব। আসবি একটা সেকেলে মেয়ে। আমার সাথে যায় না। ওকে নিয়ে আমার থাকা পসিবল না। আমি এতটুকু শুনেই ঘরে চলে এলাম। আমার সমস্ত মাথা ঘুরছে। এ কি শুনে এলাম আমি? রাশেদ আমাকে সহ্য করতে পারছে না। আমি একটা সেকেলে মেয়ে আর ভাবতে পারছি না। বিছানায় বসে পড়লাম। হাও মাও করে কাঁদতে ইচ্ছে করছে। এমন সময় রাশেদের আসার শব্দ শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি করে অন্যদিকে মুখ করে শুয়ে পড়লাম। কিন্তু আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এখনও হিসাব মেলাতে পারছি না। যার সাথে একই বিছানায় শুয়ে আছি সে আজ কতটা পর করে দিল। চোখের জলে বালিশ ভিজে যাচ্ছে। বুকটা ভার হয়ে আছে। মনে হচ্ছে কেউ পাথর দিয়ে বেঁধে রেখেছে। গলা চেপে ধরে আছে কষ্টের দড়ি, যে দড়ি চাইলেও ছাড়ানো সম্ভব না। সারা রাত নির্ঘুম কেটেছে। সকালে রান্নাঘরে ঢুকেই মনে পড়লো, আমি তোর পছন্দের খাবার জানি না, তাহলে কি খেতে দেব? খাবার টেবিলে দুজনে বসে আছি। পরোটা, আলু ভাজি, ডিম ভাজি সকালের খাবার। দুজনেই চুপ করে আছি। আমার চোখের পানি শুকিয়ে গেছে, আর কষ্ট হচ্ছে না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। রাশেদকে মুক্তি দিতে চাই। ওর জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। হঠাৎ করে রাশেদ আমার দিকে তাকিয়ে বলল, তোমার চোখ লাল কেন? রাতে ভালো করে ঘুমোওনি? বাহ, চমৎকার অভিনয় তোমার, মনে মনে বললাম। তারপর ওর দিকে তাকিয়ে বললাম, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আশা করি সত্যি কথাই বলবে। রাশেদ এক মনে খেয়ে যাচ্ছে। আমার কথা শুনে মাথা উঁচু করে বলল, বলো কি বলবে। আমি একটু থেমে ওকে বললাম, তুমি কি আমাকে নিয়ে সুখী? ও হঠাৎ করে এমন কথা শুনে থতমত খেয়ে তাকিয়ে রইল আমার দিকে। তারপর বলল, হঠাৎ এই কথা বলছো কেন? আমি রাশেদকে বললাম, কারণ আমি সুখী না। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আমার কথা শুনে রাশেদের চোখ বড় বড় হয়ে গেল। আমাকে বলল, তোমার মাথা ঠিক আছে নাকি পাগল হয়ে গেছো? সবার কথা একবারও ভেবেছো? আসবি, আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। তোমার এই ধরনের সিদ্ধান্তে সবাই কতটা শক পাবে বুঝতে পারছো? আমার কিছু করার নেই। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ঠিক আছে, আমি বাধা দেব না, কিন্তু আমার দোষটা কোথায় জানতে পারি? তোমার কোনো দোষ নেই, দোষটা আমার।
কারণ আমার একটা সম্পর্ক আছে আগে থেকে। বাবার চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছি। আমায় ক্ষমা করো রাশেদ। রাশেদ আমার কথা শুনে খাওয়া ছেড়ে উঠে চলে গেল। আপনারা ভাবছেন আমি কেন এভাবে বললাম, আসলে আমার কোনো সম্পর্ক ছিল না। আমি শুধু রাশেদকে বোঝাতে চাইছি কতটা কষ্ট লাগে যখন জানতে পারা যায় যার সাথে সারাটা জীবন কাটাবো সে অন্য কাউকে ভালোবাসে। আমি ইচ্ছে করে রাশেদকে এইগুলো বললাম। রাশেদ আমার কথায় খুশি নাকি কষ্ট পেয়েছে বুঝলাম না। হয়তো খুশি হয়েছে, যেটা আমার কাছে প্রকাশ করছে না। পরের দিন আমি রাশেদকে বললাম, আমি উকিল সাহেবের সাথে কথা বলেছি, তিনি বলেছেন পরশু আমাদের দেখা করতে। তুমি তাহলে সত্যি চলে যেতে চাও? কেন, আমি কি যেতে পারি না? তাহলে বিয়েতে রাজি হয়েছিলে কেন? একই কথা যদি তোমাকে জিজ্ঞাসা করি। মানে কি বলতে চাইছো তুমি? কিছু না। আশপি, তুমি কি সত্যি কাউকে ভালোবাসো? রাশেদের কথা শুনে চোখে পানি ছলছল করছে। ওকে কিভাবে বোঝায় কতটা ভালোবাসি? তুমি দিনের পর দিন আমাকে অবহেলা করেছো। অবহেলা করলে কতটা কষ্ট আমি তোমাকে বোঝবার জন্য মিথ্যা কথা বলেছি। কিন্তু রাশেদ কি কষ্ট পাচ্ছে আমার জন্য? আমি কিছু না বলে উঠে চলে গেলাম, কারণ রাশেদের চোখে চোখ রাখার সাহস আমার নেই। আমার একাকিত্ব জীবনের সব কিছু জুড়ে ছিল আমার ডায়েরিটা, যেখানে আমি আমার সব দুঃখ শেয়ার করতাম। ডায়েরির পাতায় লিখে রাখতাম নিজের সব জমানো কথা। সেদিনও ডায়েরিটা নিয়ে বসলাম লিখতে। রাশেদ, তুমি আমায় ক্ষমা করো, তোমার সাথে মিথ্যা বলতে আমার কষ্ট হচ্ছে, তবুও বলে যাচ্ছি কেন জানো? শুধু তোমার মুখ থেকে একটা কথা শুনতে, তোমার না বলা কথাগুলো জানতে। তুমি একবার, শুধু একবার বলো, আশপি তোমাকে ছাড়া আমার চলবে না, কোথাও যেতে পারবে না তুমি। রাশেদ, তুমি সেদিন বলেছো আমি সেকেলে একটা মেয়ে, আমাকে নিয়ে চলা তোমার পসিবল না। তুমি একবারও আমাকে বলেছো আশপি আমার সামনে তোমার এত লজ্জা কিসের? আজ সব লজ্জা ভেঙে তোমাকে আমার ভালোবাসার চাদরে মোড়াবো। কিন্তু না, একবারও বলনি, বরং দিনের পর দিন দূরে রেখেছো। তুমি বলেছো আমি তোমার পছন্দ জানি না, তোমার পছন্দের খাবার রান্না করতে পারি না। আচ্ছা রাশেদ, তুমি কখনো এসেছো রান্নাঘরে আমি যখন রান্না করি? আমার খুব ইচ্ছে করে জানো, আমি যখন রান্না করব পেছন থেকে তুমি আমার গলা জড়িয়ে ধরে বলবে, আশপি চলো আজ তোমার সাথে আমিও রান্না করব। জানো আমি কি কি খেতে পছন্দ করি? আসো তোমাকে আজ সব শিখিয়ে দিই। রোজ আমার পছন্দের খাবার রান্না না করলে তোমার সাথে আরি। কিন্তু না, তুমি আমাকে বলনি, দূরে ঠেলে রেখেছো তোমার অধিকার থেকে। ছোটবেলা থেকে বোরকা পরে বড় হয়েছি, কখনো বোরকা ছাড়া কোথাও যাইনি। আর আজ তোমার কাছে আমি হলাম গেও। আচ্ছা রাশেদ, নিজের বউকে বন্ধুদের কাছে প্রদর্শনী করাটাই বুঝি আধুনিকতা? যদি ওটা আধুনিকতা হয়ে থাকে তাহলে আমি সত্যি তোমার অযোগ্য, আমায় ক্ষমা করো। আসলে আমি তোমার যোগ্য না, কিন্তু কিভাবে বলি আমি সব জেনে গেছি। আমি জোর করে তোমার ভালোবাসা চাই না, আমি চাই তুমি আমার ভেতরের আমিকে ভালোবাসো। আমি যেমন ঠিক তেমন আশফিকে। দিনের পর দিন তোমার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করেছি। চেয়েছি তুমি আমাকে নিজের করে নাও। আমার অজানা কথাগুলো রোজ রাতে চুপি চুপি তুমি আমার কানে এসে বলে যাও। আমি লজ্জা পেয়ে দুই হাত দিয়ে মুখ ঢেকে রাখবো, তুমি আমার হাত সরিয়ে সব লজ্জা ভেঙে দেবে। কিন্তু না, তুমি এমনটা করনি। গভীর রাতে ফোন নিয়ে চলে গেছো অন্য ঘরে। আমি কি তোমার খুব অযোগ্য রাশেদ? কেন করলে আমার সাথে এমন? এর উত্তর যদি জানা থাকে তাহলে যেদিন তোমার ইচ্ছে করে আমাকে বলো। আমি তোমার পথ চেয়ে থাকবো, যত গভীর রাত হোক, যত ঝড় হোক, আমার দরজা তোমার জন্য খোলা থাকবে আশফি। আমি আর রাশেদ উকিলের কাছে বসে আছি। রাশেদ আমাকে এখনও বলছে না, আশফি ফিরে চলো, আজ থেকে আমি ছাড়া তোমার জীবনে আর কেউ থাকবে না। তাহলে কি সত্যি রাশেদের মনে আমার জন্য কোনো জায়গা নেই? ও একবারও আমাকে বাধা দিল না, বললেও না আমি তোমার স্বামী, তোমার উপরে আমার সব অধিকার। তাহলে রাশেদও এই সিদ্ধান্তে খুশি? ওর প্রতি একটা নীরব অভিমান জড়ো হলো। ভালোবাসাটা একটা বদ্ধ ঘরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যেতে লাগলো। আমার বিয়ে হয়েছে মাত্র 3 মাস। উকিল সাহেব যখন জিজ্ঞেস করলেন আপনাদের বিবাহিত জীবনে সমস্যা কি, কেন এমন সিদ্ধান্ত নিতে চাইছেন, তখন দুজনেই চুপচাপ, কেউ কোনো কথা বলতে পারছে না। উকিল সাহেব হয়তো কিছু বুঝতে পেরেছিল, তাই চট করে বললেন, আপনাদের ডিভোর্স নিতে চাইলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বিয়ের 6 মাসের আগে ডিভোর্স দেওয়া যাবে না কেউ কাউকে। আপনাদের আরও 3 মাস অ্যাডজাস্ট করে থাকার চেষ্টা করতে হবে। তখন যদি মনে করেন আপনারা মিলে থাকতে পারছেন না, তখন আপনাদের সিদ্ধান্ত আমাকে বলবেন। আমার আর রাশেদের এই নিয়ে আর কোনো কথা হলো না। আমি সিদ্ধান্ত নিলাম কিছুদিনের জন্য বাবার কাছে গিয়ে থাকবো। আমার না থাকার শূন্যতা রাশেদকে কতটুকু তাড়া করে আমার বোঝা দরকার। আর এই 3 মাসেই বলে দেবে আমার প্রতি রাশেদের ভালোবাসা কতটা গভীর। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত রাশেদের ব্যাপারে আমার। যে ভালোবাসার চুড়ি আজ আমার হাতে, ওটা থাকবে নাকি ভেঙে যাবে, সেটা নির্ভর করছে এই 3 মাসে। পরের দিন আমি তৈরি হয়ে রাশেদের কাছে গিয়ে বললাম, আমি কিছুদিনের জন্য বাবার কাছে গিয়ে থাকতে চাই।
রাশেদ আমার কথা শুনে চিৎকার করে বলল, তোমার যেখানে ইচ্ছে যেতে পারো, আমি বাধা দেব না, যত সব। এই বলে চলে গেল। আমি হাঁ হয়ে গেলাম ওর আচরণে। আসলেও চাইছে কি? কেন মুখ ফুটে বলছে না আমাকে ওর ভালো লাগে না? রাশেদের উপরে খুব অভিমান হলো। আমি আর কিছু না বলে চলে গেলাম নিচে। রাশেদ আমার জন্য অটো নিয়ে অপেক্ষা করছে। আমি যেন গেলেই ও বেঁচে যায়। অটো চলতে শুরু করেছে। একবার, শুধু একবার পেছনে ফিরে রাশেদের মুখটা দেখতে ইচ্ছে করছিল, কিন্তু অভিমান সব চোখের জল হয়ে আটকে দিল। আশফির মুখ থেকে অনেক কিছু জানা হলো, কিন্তু রাশেদের কিছু জানা হলো না। এবার চলুন রাশেদের অনুভূতিগুলো আমরা জেনে নেই। আশফি যেদিন বলল আমাকে ডিভোর্স দেবে, একটু অবাক হলেও খুব খুশি হয়েছিলাম। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। আমিও চাই না আশফির মতো একটা সেকেলে মেয়ে আমার বউ হয়ে থাকুক। বেশ অনেক সময় হয়ে গেছে মেয়েটা চলে গেছে। মনটা আজ বেশ ফুরফুরে হয়ে আছে। রান্নাঘরে গিয়ে কফি বানালাম। পাক্কা 15 মিনিট লেগেছে চা চিনি খুঁজে পেতে। আসলে এগুলো মেয়েদের কাজ, ছেলেদের সম্ভব না। কফি আর সিগারেট নিয়ে বারান্দায় গিয়ে বসলাম। অনেক সময় এখানে বসে আছি, কিন্তু ভালো লাগাটা কমতে শুরু করেছে। মনে হচ্ছে কি যেন নেই। নীরাকে খবর দিলে কেমন হয়? অনেক দিন ওর চুলের ঘ্রাণ নেওয়া হয় না, যদিও মাঝে মাঝে হাত ধরা আর চোখে চোখ রাখা, এইটুকুই। বারান্দায় বসে ওকে ফোন করলাম। রিসিভ করেও বলল, কেমন আছো রাশেদ? মনে পড়লো আমার কথা, তোমাকে মিস করছি নীরা। ও মা, তাই নাকি? তোমার বউ কোথায়? বাবার বাড়িতে চলে গেছে। ও মাই গড, তোমাদের সত্যি ডিভোর্স হয়ে যাচ্ছে? উকিল আরও 3 মাস সময় দিলেন। নীরা একটু বাসায় আসবে, ভীষণ বোর হচ্ছি। ঠিক আছে, আমি 10 মিনিটের ভেতরে আসছি। এই বলেই ফোনটা কেটে দিল। আমিও নিজেকে একটু ঘষে মেজে পরিপাটি করলাম। একটু পরে নীরা এসে হাজির। আজ নীরাকে একটু অন্যরকম লাগছে। কড়া করে সাজগোজ, গাঢ় লিপস্টিকে ঠোঁট রাঙানো, শরীরের মাদকতার ঢেউ, পাগল করা হাসি আমাকে যেন চুম্বকের মতো কাছে টানছে। শরীরে পাতলা শাড়ি দিয়ে ওর যৌবন উথলে পড়ছে। কোনো পুরুষের জন্য কষ্ট নিজেকে ধরে রাখা। অনেক সময় বসে দুজনে গল্প করলাম। আমার ইচ্ছে করছে নীরার ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়াতে। মেয়েটা মনে হচ্ছে আমার অনুভূতি বুঝতে পেরেছে, তাই নিজেই আমার গা ঘেঁষে বসলো। ওর ঠোঁট আমার কাছে আসছে আস্তে আস্তে। আমি ওর কাছে চলে গেলাম। ওর গরম নিঃশ্বাস আমার মুখে আসছে। আমিও এগিয়ে যাচ্ছি খুব কাছে। যেতেই আমার আশফির মুখটা ভেসে উঠল। ও আমাকে বলছে, ছি রাশেদ, তুমি এত জঘন্য। তুমি আজ প্রমাণ করে দিলে আমি তোমার যোগ্য নাকি তুমি আমার অযোগ্য। প্লিজ রাশেদ, তুমি শুধু আমার। এই দেখো, আমি তোমার অপেক্ষা করছি। তুমি আসো, আমার কাছে আসো। আমি চমকে উঠলাম। নীরাকে ঠেলে দিয়ে উঠে বসলাম। ছি ছি, আমি এ কী করছি? আশফিকে আমি ঠকাচ্ছি? না না, এটা সম্ভব না। নীরাকে বললাম, আমি পারবো না নীরা আশফিকে ঠকাতে। আসলে আমি কতটুকু ভালো, অথচ দিনের পর দিন ওকেই আমি কষ্ট দিয়েছি। নীরা রেগে গিয়ে বলল, এ কী বলছো রাসু? আসো আমার কাছে, আমি সব ভুলিয়ে দেব। প্লিজ তুমি চলে যাও। আমি পাপী স্বামী নামের কলঙ্ক। আশফি ঠিক করেছে, চলে গেছে। আমি ওর যোগ্য না। তোমার বউ অন্য কাউকে ভালোবাসে, তুমি কি ভুলে গেছো? আমি মানি না। আমি আশফিকে চাই। ওর কাছে আমি যাব, ওকে অনুরোধ করব। ওকে ছাড়া আমি বাঁচব না। আমি ওকে কতটা ভালোবাসি আগে বুঝিনি, এখন বুঝতে পারছি। তোমার বউ না, তুমি সেকেলে একটা পুরুষ। আমারই ভুল হয়ে গেছে তোমার কথা শুনে এখানে আসা। এই বলেই নীরা চলে গেল। আমি ওয়াশরুমে ঢুকে মুখ ধুতে লাগলাম। আমি এ কী করছিলাম? ঘরে এসে একটার পর একটা সিগারেট ধরতে লাগলাম। সেই কাগজ কোথাও, যেখানে আমাদের ডিভোর্সের চুক্তি করা। 3 মাস পর আমাদের ডিভোর্স। ওটা খুঁজতে গিয়ে একটা ডায়েরি পেলাম, যেখানে লেখা আশফির অজানা কথা। ওগুলো পড়ে পাগলের মতো কাঁদতে লাগলাম। মেয়েটাকে কত কষ্ট দিয়েছি, কিভাবে ওকে ফিরে পাবো? কিন্তু আশফি কি সত্যি কাউকে ভালোবাসে? এর আগে আমি কোনোদিন কাঁদিনি, কিন্তু পাগলিটার জন্য হাউমাউ করে কাঁদলাম। আমার চোখের পানিতে ওর লেখাগুলো ধুয়ে যেতে লাগলো। আমি ঠিক করলাম আশফিকে আমি ফিরিয়ে আনবো। আমি ছাড়া ও আর অন্য কারো হতে পারবে না। আমি পাগলের মতো ওকে ফোন করলাম, কিন্তু ওর ফোন বন্ধ কেন? বুকের ভেতরে ঝড় হতে লাগলো। তাহলে কি আশফি আমার আর হবে না? কিন্তু ওকে ছাড়া আমি মরে যাব। তাড়াতাড়ি করে আমি তৈরি হয়ে আশফিদের বাড়িতে গেলাম। সেখানে গিয়ে দেখি আশফি নেই। ওর বাবাকে দেখে জিজ্ঞেস করলাম, বাবা, আশফি কোথায়? ওকে একটু ডেকে দেবেন। আশফির বাবা কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে বলল, কেন, তুমি জানো না? আশফি তোমাকে কিছু বলেনি? না তো বাবা, কি হয়েছে? তোমার ওখান থেকে এসেই আশফি সিলেট ওর ছোটো খালার বাসায় গেছে। বলল কিছুদিন থাকবে। কথাটা শুনে মনে হচ্ছিল কেউ আমার কানে গরম সীসা ঢেলে দিচ্ছে। আমি উঠে চলে আসতে লাগলাম। পেছনে আশফির বাবা ডেকে যাচ্ছে, রাশেদ কিছু খেয়ে যাও, এসেই চলে যাবে।
আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, আকাশে আজ বড় একটা চাঁদ উঠেছে, কিন্তু কোনো মুগ্ধতা নেই। ঠান্ডা বাতাস বইছে, কিন্তু কোনো অনুভূতি নেই। আসবি, কেন দূরে চলে গেলে? একবার কেন আমার মুখোমুখি হলে না? আমি তোমাকে চাই, শুধু তোমাকে। জানি না কখন জামা ভিজে গেছে। আমি যাব আশফিকে ফিরিয়ে আনতে। আমার তৈরি হতে হবে, যেতে হবে সিলেট। কিরে মা, এসে ধরেই তোকে দেখছি মনমরা হয়ে বসে থাকিস। রাশেদের সাথে কিছু হয়েছে? আজ 3 দিন হয়েছে সিলেট এসেছি, আমার ফোন অফ করে রাখা, তাই ছোট খালার ফোনে বাবা ফোন করে বলেছিল রাশেদ নাকি এসেছিল। কেন এসেছিল রাশেদ বলেনি। ছোট খালার কথা শুনে ভীষণ কান্না পেল। খালা আমাকে বলল, কি হয়েছে আসবি তোর, আমাকে বল মা। খালার কথা শুনে ঝরঝর করে কেঁদে দিয়ে সব বললাম। খালা সব কিছু শুনে অবাক হয়ে বললেন, ছি, রাশেদ একটা অমানুষ। তোর মতো মেয়েকে বুঝতে পারলো না, এখানে কিছুদিন থাকতে লাগ, দেখ ও কী করে। তোর শ্বশুর জানে এগুলা? না খালা, আমি চাইনি ও সবার কাছে ছোট হয়ে যাক, কিন্তু আমি আর পারছি না, তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। আমাদের বাঙালি মেয়েদের ভুল তো এটাই, আমরা আমাদের স্বামীকে মাথায় তুলে যত রাখতে চাই ওরা ততই পেয়ে বসে। খালা, আমি কি করব তুমি বলে দাও। ধৈর্য ধর মা, আর কিছুদিন অপেক্ষা কর। রাশেদ যদি না আসে তখন সিদ্ধান্ত নেওয়া যাবে। এখন চল, খাবি। এসে ধরে দেখছি কিছু ভালো করে খাচ্ছিস না। একরকম জোর করে খেতে গেলাম। খেতে বসলে মনে পড়ে, আচ্ছা রাশেদ এখন খাচ্ছে তো? ও যেমন আগোছালো, কি করছে কি জানি। ও কি আমার কথা ভাবছে, নাকি ফোন নিয়ে কথা বলতে বলতে রাত শেষ করছে? আমি যতই চাই ওকে ভুলে থাকতে চাই, ও ততই আমার স্মৃতিতে এসে উকি মারে। আমার এখনও মনে পড়ে, বিয়ের কিছুদিন পর একদিন আমার হাতের একটা চুড়ি ভেঙে গিয়েছিল। তাই দেখে আমি অন্যটা খুলে রেখেছিলাম। শাশুড়ি হঠাৎ করে আমার হাত খালি দেখে জিজ্ঞাসা করলো, বৌমা, তোমার হাত খালি কেন? জানো মা, বিয়ের পর মেয়েদের হাত খালি থাকতে নেই, স্বামীর অমঙ্গল হয়। আমি উত্তরে বললাম, মা, একটা চুড়ি ভেঙে গেছে, তাই খুলে রেখেছি। শাশুড়ি মনে হলো অবাক করা কোনো কথা শুনলেন, সেরকম ভাব করে ছেলেকে ডেকে বললেন, রাসু, তুই দেখিস না বৌমার হাত খালি? নতুন বউ মানুষ দেখলে খারাপ বলবে, আজই ওকে সাথে নিয়ে চুড়ি কিনে আনবি। রাশেদ কিছু না বলে আমাকে তৈরি হতে বলল। আমি ভীষণ খুশি, বিয়ের পরেই প্রথম ওর সাথে বাইরে যাচ্ছি। আমি সুন্দর করে বোরকা পরে তৈরি হলাম। ও আমাকে এইভাবে দেখে খুব বিরক্ত হলো। বলল, এটা কি পরেছো? এভাবে কেউ বাইরে যায়? যাও, ওটা খুলে আসো। আমি ছোটবেলা থেকে এভাবেই বাইরে যাই, খুলতে পারবো না। সেদিন রাশেদের মুখে আমি চরম বিরক্তি দেখেছিলাম। সারা পথ আমার সাথে ভালো করে কথা বলেনি। এমন একটা ভাব করেছে কেমন যেন ময়লা আবর্জনার সাথে পথ চলছে, গায়ে লাগলে গা নোংরা হয়ে যাবে। একটা দোকানে যেয়ে আমার কিছু চুড়ি পছন্দ হলো, কিন্তু চুড়িগুলোর অনেক দাম শুনে অন্য চুড়ি পছন্দ করেছিলাম আর টুকটাক কিছু কিনে নিয়ে চলে এসেছিলাম, কারণ বোবা মানুষদের সাথে কোথাও যেয়ে শান্তি নেই। আচ্ছা, ও এমন কেন? একবার বলতে পারতো, চলো তোমাকে নিয়ে আজ রাতে চাঁদ দেখব। তুমি ফুচকায় বেশি ঝাল মিশিয়ে খেয়ে পানি পানি করবে, আমি দুষ্টুমি করে তোমায় বকবো। তুমি বাইরের কনকনে শীতে আইসক্রিম খেতে চাইবে, আমি মিষ্টি করে ধমক দিয়ে বলবো, এবার যদি ঠান্ডা লাগে ঔষধ বন্ধ। না, রাশেদ কখনো বলেনি। আমার ছোট ছোট চাওয়া পাওয়ার কোনো মূল্য ওর কাছে ছিল না। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। আমি একদিন বসে বসে গল্পের বই পড়ছি, এমন সময় কলিং বেল বেজে উঠল। খালা রান্না নিয়ে বিজি, আমাকে বলল, দেখ তো মা, কে এসেছে। আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। আমার সামনে কুরিয়ারের একটা ছেলে দাঁড়ানো। আমাকে দেখে বলল, এখানে আশফি নামের কেউ থাকে? আমি আসবি, কিন্তু কেন? ম্যাম, আপনার জন্য একটা পার্সেল আছে, এই নিন। আমি একটু অবাক হয়ে গেলাম, আমার নামে পার্সেল কে দিল? ওটা আমি হাতে নিতেই ছেলেটা একটা কাগজে সই করিয়ে নিয়ে চলে গেল। আমি ভিতরে যেতে খালা বলল, কি ওটা, আর কে এসেছিল? আমি সব বললাম। খালা বলল, খোল, ওটা কি আছে ওতে, বের কর। প্যাকেটটা খুলতে কিছু চুড়ি বেরিয়ে এলো। এ তো সেই চুড়ি যেটা আমি পছন্দ করেছিলাম, সাথে ছোট্ট একটা চিরকুট, তাতে লেখা, আজ রাতে আমি আসছি, চুড়িগুলো তোমার জন্য। আমার বুঝতে বাকি নেই এটা কার কাজ। আমি খুশিতে খালাকে জড়িয়ে ধরলাম, কেঁদেই যাচ্ছি। খালা বলল, ওরে পাগলি, আমায় ছাড়, অনেক কাজ বাকি, নতুন জামাই আসছে, রান্না করতে হবে যে। এই বলেই হাসতে হাসতে চলে গেল। রাশেদ আমার মুখোমুখি বসে আছে আধা ঘন্টা ধরে, কেউ কোনো কথা বলতে পারছি না। এমন সময় রাশেদ আমার পাশে এসে বসে বলল, চুড়িগুলো পরনি কেন? পরবো না কেন? আমি তো সেকেলে, তাই। তুমি আর কি কি গেও, কারো মন বুঝি না, পছন্দ বুঝতে পারি না। হা হা, আমি তো আমার সেকেলে বউকেই নিতে এসেছি। আমি যাব না, না গেলে তুলে নিয়ে যাব। এই বলেই আমাকে কোলে তুলে নিল। আমি লজ্জা পেয়ে মুখ ঢেকে বললাম, ছাড়ো, খালা দেখে ফেলবে। দেখবে না।
খালা এখন এই ঘরে আসবে না। ওর কাছ থেকে নিজেকে মুক্ত করে চুড়িগুলো এনে দিয়ে বললাম, আমাকে পরিয়ে দাও। রাশেদ আমার হাতটা টেনে নিয়ে চুমু খেয়ে চুড়িগুলো পরিয়ে দিচ্ছে। আমার চোখে পানি আসছে বারবার। চোখ দুটি অনেক অবুঝ, কখন কাঁদতে হয় বোঝে না।